This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে ভোটের আগে চক্রান্ত করে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দিল্লি, মহারাষ্ট্রে চক্রান্ত করে বিজেপি জিতেছে, তবে বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। ডোরিনা ক্রসিং থেকে এভাবেই সরব হয়েছেন আজ মুখ্যমন্ত্রী। चुनाव आने से सब नाम निकाल लेना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता। बंगाल में भी प्लान करना है, हम तो इंच में लड़ाई करेंगे और दिखा लेंगे बिना युद्धे 1 इंची जमियो আমরা ছাড়বো না। পাল্টা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তার কি বক্তব্য? তিনি বলছেন বিহারে সাধারণ নয়, শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আর তা যদি বিহারে বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গেও নাম বাদ দিতে হবে, অর্থাৎ উল্টো দাবি শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় সমীক্ষার দাবিতে পাল্টা সরব হয়েছে বিরোধী দলনেতা। ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলওদের ট্রেনিং দিল্লিতে হচ্ছে। এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে 10 জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন। কখন করবেন ওনারা জানেন, কিন্তু করতে হবে। বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না। বিতর্কের কেন্দ্রে যখন রোহিঙ্গা মুসলমানদের নাম বারবার করে আসছে, তখন এই রোহিঙ্গা প্রসঙ্গেও কেন্দ্রকেই পাল্টা নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলে নেওয়ার পর শুভেন্দু উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তার নিজের বক্তব্যেই কেন্দ্রকে নিশানা করে রাখেন আগে ভাগে ওই রোহিঙ্গা প্রসঙ্গে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সীমান্ত দিয়ে বিএসএফ থাকতে রোহিঙ্গা ঢুকছে কি করে? কার হাতে সীমান্ত, কার হাতে বিএসএফ এর দায়িত্ব? সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকলে বিএসএফ করছেটা কি? প্রশ্ন মমতা। आपका दिल में है राजनीति करने के लिए, किसी को भेज देने से बदमाशी करने के लिए असम्मान, वो हमारा हाथ में नहीं है। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, সীমান্ত বর্ডার কার দায়িত্বে, বিএসএফ কার হাতে? শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন তুলছেন, বাংলাদেশ দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকা, ভারতে ঢুকে পড়া অনুপ্রবেশকারীরা কোন দলে, অর্থাৎ কোন দলে গিয়ে তারা প্রার্থী হচ্ছে? শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাংলাদেশ দিয়ে ভারতে ঢুকে পড়া অনুপ্রবেশকারীরা তারা তৃণমূলের প্রার্থী। লাভলি খাতুনদের ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, বাংলাদেশি ভোটারদের রক্ষা করে তৃণমূল কংগ্রেস। পাল্টা মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। হ্যাঁ তাই তো, 7 শেখকে তো নিয়ে নিয়েছেন, জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন, উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%, এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি, ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে, আপনি তো হাব বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং ঝপাং। নাম না করে আজ শুভেন্দু অধিকারীকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে রেখেছিলেন। বলছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক বক্তব্য আজকের এই কর্মসূচিতে
যেটা তিনি পেশ করেন তাদের মিছিলের পর, সেটা শেষ করার পরে শুভেন্দু অধিকারী তার সাংবাদিক বৈঠক করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন, নিশ্চিত ছিলেন যে বিরোধী দলনেতার দিক থেকে পাল্টা আক্রমণ আসবে, তাই নাম না করেও পাল্টা আক্রমণ তিনিও শানিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা প্রেম নিয়েই পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন ইউসুফ পাঠান, সাকেত গোখলেদের সংসদে পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, তা আবার এই বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্য লোকসভার কোটা থেকে, অর্থাৎ দলের প্রার্থী হিসেবে তাদের কোটা থেকে, অথবা রাজ্যসভার কোটা থেকে? প্রশ্ন বিরোধী দল নেতা। আপনি বাঙালি, যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? 26,000 ছেলে, যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে? এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো। মুখ্যমন্ত্রীকে আক্রমণে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজকের দিনে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজ দিতে ব্যর্থ হয়েছেন মমতা, সেই কারণেই পেটের টানে তারা ভিন রাজ্যে যাচ্ছেন, আর সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলার যুবকদের। সরব হয়েছেন অধীর চৌধুরী। বাংলার বেকার যুবকদেরকে, বাংলার গরিব মানুষদেরকে কখনো আপনি স্কিল দিয়ে ট্রেনিং করার চেষ্টা করেছেন? আপনি তো কোভিডের সময় বলেছিলেন 2 লক্ষ টাকা করে দেব। একটা শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন? বলুন তো কিছু করতে, বলুন। তারা কেউ শখে বাইরে যায় না দিদি, তারা কেউ শখে বাইরে যায় না। বিজেপি পেটের টানে যায়, রোজগারের টানে যায়। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য নয়, আগাম আক্রমণ মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর জন্য শানিয়ে রেখে দিলেন। আজ 16ই জুলাই, মাঝখানে আর ঠিক একদিন, 17ই জুলাই আগামীকাল, পরশু শুক্রবার 18ই জুলাই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। কিছুটা নজিরবিহীনভাবেই 21শে জুলাই মুখ্যমন্ত্রী থাকাকালীন অথবা তার আগে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মসূচির 3-4 দিন আগে বা অন্তত 7 দিন আগেও কোনো বড় রাজনৈতিক সভা মিটিং পশ্চিমবঙ্গের বুকে সাধারণত হয় না, তা আবার প্রধানমন্ত্রীকে নিয়ে। তো এবার সেই নিয়মে ছেদ পড়ছে। 18ই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে আসছেন, মধ্যবঙ্গে যদিও, কিন্তু আসছেন। আর সেখানে সরকারি কর্মসূচির পাশাপাশি, প্রশাসনিক সভার পাশাপাশি তার জনসভাও রয়েছে। আজ প্রতিবাদ সভা থেকে নরেন্দ্র মোদীর জন্য আগাম আক্রমণ তুলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কিছু না, যে দুর্গাপুরে আসবেন মুখ্যমন্ত্রী, যে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী, সেই দুর্গাপুরের প্রসঙ্গ টেনে, ডিভিসির প্রসঙ্গ টেনে এবং বাংলার বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে যেন আগাম হোম টাস্ক দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে ক্লাস ওয়ার্ক করার আগে। শুনুন। আপনি জল ছেড়ে দেন, কিন্তু বন্যার টানে 1 টাকা দেন না মানুষগুলো যখন ডুবে যায়। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন, আর যত কথা বলে, মিথ্যে কথা বলে, একটা সত্য কথা बीजेपी बोले ना। एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं। ऐसा ज्यादा दिन नहीं चलने वाला है, ये भी आपको याद रखना है। উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না কেন? আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে, ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি কে। গতবার তো হাত ছড়েছিলেন এরকম। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। যে কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম, নরেন্দ্র মোদী আসছেন 18ই জুলাই, অন্যান্য বারের নজির ভেঙে 21শে জুলাই এর আগে প্রধানমন্ত্রী
রাজ্যে আসছেন। তবে এই প্রথম নয়, এই শেষও নয়। এর আগে তিনি উত্তরবঙ্গে এসেছিলেন, আলিপুরদুয়ারে, দুর্গাপুরের পর রানাঘাটেও সভা করতে পারেন প্রধানমন্ত্রী। শুনবো কি বলছেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এই মুহূর্তে, তার জনপ্রিয়তা গোটা বিশ্বের মধ্যে প্রথম। তার সাথে আমার মনে হয় প্রথমেই অন্য কারোর তুলনা করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাছা হয়েছে, এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মেলে এই তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। নতুন করে আরও 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। হাসপাতাল ছাড়াও আরজিকর হাসপাতাল সংলগ্ন রাস্তার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, উল্লেখ করা হয়েছে স্ট্যাটাস রিপোর্টে। পাল্টা সিবিআই এর তদন্তকারীদের দক্ষতা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী।